আমরা রেহাই পেতে পারব। তো আজকে আমরা একাদশ অধ্যায়, বিজ্ঞানের একাদশ অধ্যায় থেকে একটু আলোচনা করি। আমরা আগের ক্লাসে আলো সম্পর্কে একটু আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। তো আজকে আমরা দেখি যে আলোর আর কিছু কিছু নিয়ম আছে। আলো সোজা পথে চলে, কিন্তু আমরা যদি আলোর চলার পথে একটা কাঠ কিংবা একটা কোনো প্রতিবন্ধক তৈরি করে রাখি, তাহলে কিন্তু আলো আর সেদিকে যেতে পারে না। অথচ যদি আমরা আলোর চলার পথে একটা স্বচ্ছ কাঁচ রেখে দিই, তাহলে কিন্তু আলো তার ভিতর দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারে। তাহলে আলো শুধু স্বচ্ছ পদার্থের ভিতর দিয়ে চলতে পারে, কিন্তু কোনো অস্বচ্ছ পদার্থের ভিতর দিয়ে আলো চলতে পারে না। তো সবাই তো সেটা জানো। তো আজকে আমরা দেখি যে আলোর চলার পথে আবার সেই স্বচ্ছ পদার্থের ভিতরে যদি তাদের ঘনত্ব কম বেশি হয়, তাহলে আলো কি সোজা পথে যাবে নাকি বেঁকে যাবে, না কোন দিকে যাবে, আমরা সেই সম্পর্কে একটু আলোচনা করি। অর্থাৎ দেখা গেল কি দুটো স্বচ্ছ পদার্থ, কিন্তু একটার ঘনত্ব কম আর একটার ঘনত্ব বেশি। তাহলে আলো একেবারে যদি সোজাভাবে যায় তাহলে কিন্তু বেঁকে যায় না, কিন্তু যদি একটু বাঁকাভাবে যায় তাহলে কিন্তু এই দুটো স্বচ্ছ পদার্থের ঘনত্বের তারতম্যের জন্যে সেই বাঁকা সোজা পথে না গিয়েও আরেকটু বেঁকে যায়। তো সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। আমি একটা চিত্র দিয়ে দেখাই, দেখো সবাই বুঝতে পারো কিনা। একটা পুরো কাঁচফলক নিলাম আমরা। এই কাঁচফলক দিয়ে আমরা এবার কাঁচফলকের পরে একটা আলোক রশ্মি একটু তির্যকভাবে ফেললাম। একটা আলোক রশ্মি তির্যকভাবে ফেললাম, দেখা গেল কি যে আলোক রশ্মিটা কাঁচের ভিতর দিয়ে একেবারে ডাইরেক্ট এই সোজা পথে যাচ্ছে না। এই সোজা পথে যাচ্ছে না, এটা কি হলো, একটু বেঁকে গেল, সোজা পথে না গিয়ে একটু বেঁকে গেল। আবার যখন কাঁচের ভিতর থেকে বায়ুর মাধ্যমে প্রবেশ করতেছে, তখন আবারও একটু বেঁকে যাচ্ছে। আবার একটু বেঁকে গেল। তাহলে এখানে একবার বায়ু মাধ্যম থেকে কাঁচের ঘন মাধ্যমে গেল, একটু বেঁকে গেল। আবার কাঁচের ঘন মাধ্যম থেকে যখন বায়ু মাধ্যমে গেল, তখন আবার একটু বেঁকে গেল। দুইবার মাধ্যম পরিবর্তন করলো, দুইবারই বেঁকে গেল। তাহলে এই বেঁকে যাওয়াটা কিসের জন্য? এই মাধ্যম পরিবর্তনের জন্য, অর্থাৎ মাধ্যমের যে ঘনত্ব, এই ঘনত্বের পার্থক্যের জন্য আলোর চলার পথটা এইভাবে বেঁকে গেল। তাহলে আমরা বলতে পারি যে আলোক রশ্মি
তির্যকভাবে যখন এক মাধ্যম থেকে আরেক ঘন মাধ্যমে প্রবেশ করে তখন সোজা পথে না গিয়ে মাধ্যম পরিবর্তনের স্থান দিয়ে আরেকটু বেঁকে যায়, বেঁকে সোজা পথে চলে। এইটাকে আমরা বলি আলোর প্রতিসরণ। এখন দেখা যায় এই আলোর প্রতিসরণটা কি কি নিয়ম মেনে চলে। আমরা যদি যেখানে আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে মিশেছে সেখানে যদি আমরা একটু লম্ব আঁকি, লম্ব আঁকি, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম যে বায়ু মাধ্যমে যখন আলোক রশ্মি এসে ঘন মাধ্যমে প্রবেশ করতেছে তখন বায়ু মাধ্যমে লম্বের সঙ্গে আলোক রশ্মি যে কোণ তৈরি করেছিল ওই কোণটার থেকে যখন ঘন মাধ্যমে চলে যাচ্ছে তখন ঘন মাধ্যমের লম্বের সাথে যে কোণটা তৈরি করতেছে ওই কোণটা একটু ছোট হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা বলি বায়ু মাধ্যমের এই কোণটাকে বলি আমরা আপতন কোণ। আর ঘন মাধ্যমের এই কোণটাকে আমরা বলি প্রতিসরণ কোণ। তাহলে আমরা দেখতে পেলাম যে বায়ু মাধ্যমটা হালকা কাছের থেকে কাছে, হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করতেছে তখন আলোক রশ্মি বায়ু মাধ্যমের পরে যখন কাছের ভিতর দিয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে প্রতিসরিত রশ্মি। এটিকে আমরা বলবো প্রতিসরিত রশ্মি। এই প্রতিসরিত রশ্মিটা লম্বের দিকে একটু সরে গেছে, অর্থাৎ আগে যে দূরত্ব ছিল হালকা মাধ্যমে তার থেকে লম্বের দিকে একটু সরে গেছে। অর্থাৎ সেক্ষেত্রে কি হয়েছে যে হালকা মাধ্যমে যে আপতন কোণ হয়েছে আর ঘন মাধ্যমে যে প্রতিসরণ কোণ হয়েছে এই আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণটা ছোট হয়েছে। অর্থাৎ আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরিত হয় তখন হালকা মাধ্যমের আপতন কোণ অপেক্ষা ঘন মাধ্যমের প্রতিসরণ কোণটা ছোট হয়। এই একটা নিয়ম। আরেকটা হচ্ছে কি যে এই প্রতিসরিত রশ্মিটা যখন ঘন মাধ্যম থেকে আবার হালকা মাধ্যমে দেখো নির্গত হচ্ছে, ঘন মাধ্যম থেকে আবার হালকা মাধ্যমে নির্গত হচ্ছে, তখন সেটা আবার লম্ব থেকে দূরে সরে গেছে। অর্থাৎ ঘন মাধ্যমে যে কোণটা ছিল এই কোণের থেকে হালকা মাধ্যমে সেই কোণটা আবার বড় হয়ে গেছে। অর্থাৎ এখানে এইটাকে যদি আমরা আপতন কোণ বলি তাহলে এখানে আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণটা বড় হয়ে গেছে। তার মানে কি যে এই নির্গত যে কোণটা হচ্ছে অবিলম্বের সাথে যে নির্গত রশ্মি যে কোণটা তৈরি করতেছে এই নির্গত কোণটা বায়ু মাধ্যমে হচ্ছে আবার পুনরায়, কাজে এই কোণটা আর এই কোণটা তখন সমান হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ঘন মাধ্যম থেকে যখনই হালকা মাধ্যমে আবার রশ্মিটা নির্গত হচ্ছে তখন ওই নির্গত রশ্মি লম্বের সাথে যে কোণ তৈরি করলো সেটা আর পূর্বে প্রথমে যে আপতিত রশ্মি যে কোণটা তৈরি করেছিল আপতন কোণ সেটা সমান হচ্ছে। এখন দেখো আমরা যদি এই যে আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেল এবং ঘন মাধ্যম থেকে আবার হালকা মাধ্যমে রয়েছে এটাকে যদি আমরা একটা সমতল পৃষ্ঠের পরে রেখা টেনে এই ছবিটা তৈরি করি, যেমন আমি ব্ল্যাকবোর্ডে যে ছবিটা তৈরি করলাম এটা ব্ল্যাকবোর্ডে দেখো একটা সমতলে এটা রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি, অবিলম্ব, আপতন কোণ সব কিছু একই সমতলে অবস্থান করে, একই সারফেসে একই সমতলে সেটা বিষয়গুলো অবস্থান করে যদি আমরা রেখা টেনে সেটাকে বোঝানোর চেষ্টা করি। এইগুলো হলো আমাদের আলোর প্রতিসরণের নিয়ম। এখন দেখা যায় যে বাস্তব জীবনে এই আলোর প্রতিসরণের কি কি প্রয়োগ আমরা দেখতে পাই তোমরা নিশ্চয়ই জানো। আমরা যদি একটু লক্ষ্য করি, তোমরা বাড়িতে সবাই হয়তো দেখে থাকবে যে একটা কাঁচের গ্লাস নিয়ে তার নিচে কাঁচের গ্লাসে পানি রেখে তার নিচে যদি একটা ধাতব মুদ্রা বা একটা কয়েন রাখা হয় তাহলে আমরা উপর দিক দিয়ে তাকালে সেটাকে কিন্তু একেবারে বাস্তব যে গভীরতা তার থেকে অনেকটা উপরে মনে হয়। এইটা একটা
বাস্তব প্রয়োগ, এর একটা বাস্তব প্রয়োগ আছে, সেটা আমি তোমাদের দেখাবো যে আলোর প্রতিসরণ কি বাস্তব প্রয়োগ আছে। তাহলে তোমরা মোটামুটি আলোর প্রতিসরণটা কি, যে আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক ঘন স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করার সময় মাধ্যম পরিবর্তনের সাপেক্ষে একেবারে সোজাসুজি না গিয়ে একটু বেঁকে প্রবেশ করে, এটাকে বলে আলোর প্রতিসরণ। অর্থাৎ সে যে পথে যাচ্ছিল সেই পথ থেকে একটু সরে যাওয়া, এইটা হচ্ছে আলোর প্রতিসরণ। কিন্তু যদি এই মাধ্যম পরিবর্তনের সময় এটা যদি লম্বভাবে এসে পড়ে, তাহলে কিন্তু সে সোজা পথে চলতে থাকবে, তার তখন কিন্তু কোনো প্রতিসরণ হবে না, সে সোজা পথেই চলবে। এইটা মনে রাখতে হবে যে যদি আলোক রশ্মি লম্বভাবে এসে সেই মাধ্যমে পড়ে, তাহলে সে মানে বেঁকে না গিয়ে সে সেই সরল পথে চলতে থাকবে। শুধু তির্যকভাবে যখন পড়ে তখন তা প্রতিসরণ হয়। যেমন দেখো, আমি একটা বড় বিকার নেব, বিকার, বিকারের নিচে আমরা একটা 1 টাকার কয়েন রাখলাম। এটাকে যদি আমরা উপর থেকে তাকাই, তাহলে কিন্তু এই প্রকৃত গভীরতা থেকে এটাকে অনেক বড় মনে হয়। এর কারণটা হচ্ছে আলোর প্রতিসরণের জন্য এরকম দেখা যায়। কিভাবে দেখা যায় আমরা একটু দেখি। এটা হচ্ছে ঘন মাধ্যম, বাইরে বাতাসটা আছে হালকা মাধ্যম। এখন এই ঘন মাধ্যম থেকে যখন আলোক রশ্মি, অর্থাৎ এই মুদ্রা থেকে যখন আলোক রশ্মি আমাদের চোখে গিয়ে পড়ে, তখন আমরা সেই মুদ্রাকে দেখতে পাই। কোনো বস্তু থেকে আলোক রশ্মি যখন আমাদের চোখে পড়ে তখন আমরা দেখতে পাই সেটাকে। যেমন রাত্রিবেলায় যখন আমরা অন্ধকারে জ্বলতে থাকি তখন কিছু দেখতে পাই না, যখন টর্চ লাইট মারি তখন আলো গিয়ে রাস্তায় পড়ে আর রাস্তা থেকে আমরা দেখতে পাই। টর্চ লাইট কিন্তু আমাদের চোখে মারায় না, মারায় যে বস্তুকে আমাদের দেখতে হবে তার উপরে। কাজেই এখানে এই মুদ্রা থেকে যখন আলোক রশ্মি পানির ভিতর দিয়ে এসে যখন বায়ুমণ্ডলে প্রতিসরিত হবে, তারপরে আমাদের চোখে আসবে, আমরা সেই রশ্মি বরাবর ওইটাকে দেখতে পাই। যেমন দেখো, এখানে এই ঘন মাধ্যম থেকে, এই পানি আছে ঘন, এই ঘন মাধ্যম থেকে যখন আলোক রশ্মি সোজা পথে গিয়ে এই পানি থেকে বাইরে বাতাসে বেরোবে, তখন এটা কিন্তু একটু প্রতিফলিত হবে, অর্থাৎ এটা একটু বেঁকে যাবে, এবার বেঁকে যাবে। আর এইখানে যদি আমরা চোখ রাখি, আমাদের চোখ যদি এখানে থাকে, এখানে চোখ রাখি, তাহলে এই রশ্মি যখন আমাদের চোখে গিয়ে পড়বে তখন আমরা এইটাকে দেখতে পাই। কিন্তু আমরা দেখি এইটাকে খানিকটা উপরে, কেন? যে প্রতিসরিত রশ্মিটা আমাদের চোখে গেল, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। যে প্রতিসরিত রশ্মিটা আমাদের চোখে গিয়ে পড়লো, আমরা ওই প্রতিসরিত রশ্মি বরাবর ওইটাকে দেখি। অর্থাৎ ঠিক এইভাবে এই প্রতিসরিত রশ্মি বরাবর আমরা ওইটাকে এখানে দেখতে পাই। এটা আছে প্রতিসরণের বাস্তব প্রয়োগ। বুঝতে পেরেছো সবাই? যে আমরা তার প্রকৃত গভীরতা থেকে অনেকটা উপরে আমরা তাকে দেখি। কি জন্য দেখি? যে আমরা যে প্রতিসরিত রশ্মিটা আমাদের চোখে যায়, সেই প্রতিসরিত রশ্মি বরাবর ওইটাকে আমরা দেখতে পাই পানির নিচে। এই জন্য এটাকে তার প্রকৃত গভীরতা থেকে একটু উপরে মনে হয়। যেমন এই সিস্টেমটা তোমরা কিভাবে কাজে লাগাতে পারো? যেমন তোমরা পানিতে মাছ শিকার করতে গেলে, পোস্ট নিয়ে মাছ শিকার করতে গেলে,
এখন তুমি দেখতেছো পানির নিচে দিয়ে মাছ ভেসে যাচ্ছে, কিন্তু তুমি উপর থেকে দেখতেছো মাছ কতটুকু গভীরে আছে, এটা কি প্রকৃত গভীরতা? না, এটা প্রকৃত গভীরতা নয়। প্রকৃত গভীরতা হচ্ছে ওর থেকে অনেক একটু বেশি। আমরা মাছটাকে পানির নিচে যে গভীরতায় দেখবো, এটা কিন্তু তার প্রকৃত গভীরতা নয়। আমরা ওইটাকে প্রকৃত গভীরতা মনে করব একটু নিচে। আমরা যদি সেই নিচে না মারি, তাহলে কিন্তু এই মাছটা আমাদের মারা হবে না। কাজেই আমাদের বাস্তব ক্ষেত্রে, মাছ মারার ক্ষেত্রে, আমাদের পানির নিচে কোনো বস্তু দেখার ক্ষেত্রে আমাদের এই প্রতিসরণের নিয়মটা সবসময় মনে রাখতে হবে। এটা হচ্ছে একটা বাস্তব জিনিস। তো এইবার আমরা দেখি আরেকটা জিনিস, সেটা হলো প্রতিসরণের আরেকটা অংশ, সেটা হলো সংকট কোণ। সংকট কোণ বায়ু মাধ্যম, এটা আছে পানি মাধ্যম। আমরা দেখে নিই এটা পানি মাধ্যম, একটা বায়ু মাধ্যম, একটা পানি মাধ্যম। নিশ্চয়ই বায়ু একটা পানি ঘন, কাজেই বায়ু মাধ্যমটা আছে হালকা এবং পানি মাধ্যম হলো ঘন মাধ্যম। এখন আমরা যদি পানির ভিতর দিয়ে কোনো আলোক রশ্মি আমরা বায়ু মাধ্যমে নিয়ে যাওয়ার চেষ্টা করি, মনে করে আলোক রশ্মিটা এখানে আমরা একটা লম্ব আঁকলাম, এটা লম্ব। এখন পানি মাধ্যমে একটা আলোক রশ্মি এখানে ফেললাম আমরা, এটা লম্ব থেকে যতটুকু দূরে থাকবে, এইটা লম্ব থেকে ততটুকু দূরে থাকবে না দূরে সরে চলে যাবে। নিশ্চয়ই ঘনমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে প্রতিফলিত হবে, তখন এইটা লম্ব থেকে যতটুকু দূরে রয়েছে, মানে এই কোণটা যতটুকু হবে, হালকা মাধ্যমে এই কোণটা তার থেকে অনেক বড় হবে, এরকম। তার মানে ঘন মাধ্যমে প্রতিসরিত রশ্মি এবং লম্বের মধ্যে যে কৌণিক ব্যবধান ছিল, হালকা মাধ্যমে সেই কৌণিক ব্যবধানটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ প্রতিফলিত রশ্মিটা লম্ব থেকে দূরে সরে যাচ্ছে, যেহেতু ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি প্রতিফলিত হলো। এখন আমরা এই প্রতিসরিত রশ্মিটাকে আরেকটু বাড়ালাম, এই কৌণিক ব্যবধানটা আরেকটু বাড়ালাম। বাড়ালে দেখা গেল কি, এবার এই প্রতিসরিত রশ্মি একেবারে বায়ু মাধ্যম এবং পানি মাধ্যম এই দুটোর বিভেদ তল ঘেঁষে চলে গেল, এই দুটো মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে গেল। অর্থাৎ এটা বায়ু মাধ্যমে গেল না, পানি মাধ্যমে গেল না, দুটো মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে গেল। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, এখানে এই প্রতিসরণ কোণটা আছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তখন প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আপতন কোণটা 90 ডিগ্রি সে একটু ছোট আছে, যেহেতু এটা ঘন মাধ্যমে আছে, তাই না? যেহেতু এই প্রতিসরণ কোণের থেকে আপতন কোণটা একটু ছোট আসছে, তার কারণ এটা ঘন মাধ্যম, এটা হালকা মাধ্যম। আমি আগেই বলেছি তোমাদের যে ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে আলোক রশ্মি প্রতিফলিত হয়, তখন প্রতিফলিত রশ্মি লম্ব থেকে দূরে সরে যায়। সেক্ষেত্রে কি হয়, আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ বড় হয়। তাহলে এখানে দেখা গেল কি, যে পানির মাধ্যমে একটা নির্দিষ্ট কোণের জন্য
হালকা মাধ্যমে অর্থাৎ বায়ুর মাধ্যমে প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হলো। খেয়াল করে বুঝতে পারছো? তোমরা খেয়াল করে দেখো, বুঝতে পারবা যে যে নির্দিষ্ট কোণের জন্য পানির মাধ্যমে নির্দিষ্ট কোণের জন্য বায়ুর মাধ্যমে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলো, তখন পানির মাধ্যমে সেই নির্দিষ্ট কোণকে বলা হয় সংকট কোণ। তাহলে এই কোণটুকুকে বলা হচ্ছে সংকট কোণ। অর্থাৎ ঘন মাধ্যমে যে আবর্তন কোণের জন্য হালকা মাধ্যমের প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যায়, তখন ঘন মাধ্যমের সেই নির্দিষ্ট আবর্তন কোণকে বলা হয় সংকট কোণ। তাহলে হয়তো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা নিশ্চয়ই তার থেকে ছোট হবে, এটা 80 ডিগ্রি হতে পারে কিংবা 70 ডিগ্রি হতে পারে, তাই না? এর থেকে নিশ্চয়ই কম হবে। এটাকে বলা হয় সংকট কোণ। এখন যদি আমরা একটু চেষ্টা করি যে সংকট কোণটাকে আরো একটু বাড়াই দেব, এটাকে আমরা আরো একটু বাড়াই দিলাম, তাহলে কি আলোক রশ্মি এবার কোন দিক দিয়ে যাবে? এটা কি আর বড় হতে পারবে? 90 ডিগ্রি থেকে কি আর বড় হবে? হবে না। তখন ওই প্রতিসরণ কোণ 90 ডিগ্রি থেকে আর বড় হবে না। না হয় তখন কি করবে? তখন এই আবর্তিত রশ্মিটা, মানে যে রশ্মিটা আমরা এই ঘন মাধ্যমে দেখাচ্ছি, এই ঘন মাধ্যমের এই রশ্মি বরাবর এখানে গিয়ে এটা আর প্রতিসরিত হচ্ছে না, না হয়ে প্রতিফলনের নিয়ম অনুযায়ী সেটা আবার ঘন মাধ্যমে ফিরে আসছে। তাহলে সেই কোণটা কেমন হতে হবে? সংকট কোণের চেয়ে বড় হতে হবে। তো সংকট কোণের চেয়ে বড় কোণে যদি আলোক রশ্মি আপতিত হয়, তাহলে সেটা হালকা মাধ্যমে আর প্রতিসরিত না হয়ে আবার পুনরায় সেই ঘন মাধ্যমে প্রতিফলনের নিয়ম অনুযায়ী আবার ফিরে আসে। তখন এই প্রক্রিয়াকে আমরা বলি পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। বুঝতে পেরেছো ভাই? তখন এটা যতই প্রতিসরণ হোক না কেন, প্রতিসরণ সূত্রে যাই না কেন, তখন কিন্তু আলোক রশ্মি আর প্রতিসরিত হয় না। অর্থাৎ ঘন মাধ্যমে সংকট কোণের থেকে বড় কোণ হলেই তখন আলোক রশ্মি আর হালকা মাধ্যমে প্রতিসরিত হয় না, তখন আবার পুনরায় সেই ঘন মাধ্যমে প্রতিফলনের নিয়ম অনুযায়ী আবার প্রতিফলিত ফিরে চলে আসে। এটাকে আমরা বলি পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে দেখো আমরা শিখলাম কি যে আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ এটা তিনটা নিয়ম মেনে চলে। প্রতিসরণ নিয়ম হলো তিনটা। কি কি প্রতিসরণ নিয়ম মনে আছে কি তোমাদের? হ্যাঁ, প্রতিসরণ নিয়ম হলো 1 নম্বরে কি, যে আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন হালকা মাধ্যমের আপতন কোণ অপেক্ষা ঘন মাধ্যমের প্রতিসরণ কোণ ছোট হয়। সেক্ষেত্রে কি হয়? প্রতিসরিত রশ্মি অবিলম্বের দিকে সরে যায়। আর আলোক রশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে এবং সেই ঘন মাধ্যম থেকে পুনরায় যদি আবার হালকা মাধ্যমে নির্গত হয়, তাহলে অবিলম্বের সাথে যে নির্গত কোণ তৈরি করে সেই কোণটা হালকা মাধ্যমে আপতন কোণের সমান হয়। আরেকটা কি, যে সবগুলোকে আমরা যদি একটা সমতলে একটা কতগুলো রেখা টেনে আমরা ভালো করে একটা সমতল কাগজের পৃষ্ঠে দেখাই, তাহলে এরা সবই একই সমতলে অবস্থান করে। এইগুলো হচ্ছে প্রতিসরণ নিয়ম। কিন্তু তাই বলে আমরা এটা বললেই হবে না তো যে হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যায় তখন আপতন কোণ একটা প্রতিসরণ কোণ বড় হয়, তাহলে তো উল্টো হয়ে যাবে। আমরা সেটা বলবো না। আমরা এই নিয়মগুলো সবসময় ফলো করবো। আর এই নিয়ম মেনে চললে কি কি কাজ হতে পারে, যেমন একটা বাস্তব প্রয়োগ আছে। আমরা দেখলাম যে একটা কাঁচের পাত্রের নিচে যদি আমরা একটা মুদ্রা রেখে পানি ঢেলে দেয় বা পানিতে পূর্ণ করি, তাহলে ওই মুদ্রাটাকে আমরা যদি পানির উপর থেকে দেখার চেষ্টা করি, তাহলে তার প্রকৃত গভীরতা থেকে ওটাকে অনেক উপরে মনে হয়। হ্যাঁ, প্রকৃত গভীরতা থেকে অনেক উপরে মনে হয়। এটা কেন মনে হয়? আলোর প্রতিসরণের জন্য। এটা আছে আমাদের বাস্তবে কাজ
কাজে লাগে এইগুলা। হ্যাঁ, আমরা যদি পানিতে এরকম কোনো কিছু কাজ করতে যাই তাহলে সেই জিনিসটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে আমরা পানির নিচে যেটাকে দেখব সেটা তার প্রকৃত স্থান নয়, তাই না? এইটা আমাদের বাস্তবে কাজে লাগে। তাহলে সেটা কেন হয় সেটা আমরা দেখালাম, তোমাদের ছবিতে দেখানো হয়েছে যে ওই মুদ্রা থেকে যখন আলোক রশ্মি বায়ুমাধ্যমে প্রদূষিত হয়ে আসবে তখন বায়ুমাধ্যম নিশ্চয়ই ওই পানি মাধ্যম থেকে হালকা, তাহলে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রদূষিত হল এবং সেই প্রদূষিত রশ্মি যখনই আমাদের চোখে আসে তখন আমরা সেই রশ্মি বরাবর ওটাকে দেখতে পাই। তাহলে এই প্রদূষিত রশ্মি বরাবর যদি ওইটাকে আমরা দেখি এবং ওই রশ্মি সোজা করলে আমরা যেই বিন্দুতে মিলিত হয় ওই প্রদূষিত রশ্মি, তাহলে সেখানে তার একটা অবাস্তব একটা প্রতিকৃতি দেখতে পাই, অর্থাৎ তার আপাত গভীরতা ওইটা আর প্রকৃত গভীরতা নিচে। তাহলে আমরা দেখলাম কি যে ওটাকে প্রকৃত গভীরতা থেকে বেশ খানিকটা উপরে মনে হয়, যেটা আমরা পানির নিচে মাছ মারার ক্ষেত্রে যারা মাছ টাছ মারে পানির নিচে মানে কোচ দিয়ে, তাদেরকে এই সূত্র মেনে চলতে হবে, তা নাহলে সঠিকভাবে সে মাছ মারতে পারবে। তারপরে আমরা আসলাম কি যে সংকট কোণটা কি, সংকট কোণ বা কীভাবে তৈরি হচ্ছে বা সংকট কোণ কাকে বলে। সেক্ষেত্রে আমরা দেখলাম কি যে যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে তখন আমরা ওই ঘন মাধ্যমের আপতন কোণকে যত বাড়াতে থাকি হালকা মাধ্যমের প্রতিসরণ কোণটা তত বাড়তে থাকে। এইভাবে বাড়াতে বাড়াতে দেখা গেল কি এক সময় যে হালকা মাধ্যমের প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়ে গেছে অনেক। যখন এই 90 ডিগ্রি হয়ে গেছে তখন এই প্রতিসরণ রশ্মি একেবারে দুই মাধ্যমের বিভেদ তল দিয়ে চলে গেল। 90 ডিগ্রি প্রতিসরণ কোণ হতে গেলে নিশ্চয়ই বায়ু মাধ্যমে এবং পানি মাধ্যমে এই দুই মাধ্যমের বিভেদ তল দিয়ে চলে যেতে হবে, তাই না? তাহলে এখানে প্রতিসরিত রশ্মি যখনই বিভেদ তল ফেসে গেল তখন হালকা মাধ্যমে হলো প্রতিসরণ কোণ 90 ডিগ্রি আর ঘন মাধ্যমে আপতন কোণটা তার থেকে অনেক ছোট হবে। কিন্তু ওই ঘন মাধ্যমের যে কোণের জন্যে হালকা মাধ্যমের প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হলো, ঘন মাধ্যমের ওই কোণটাকে তখন বলা হয় সংকট কোণ। তাহলে সংকট কোণ নিশ্চয়ই আমরা জানলাম যে প্রতিসরণ কোণের থেকে ছোট হতে হবে, সবসময় ছোট হবে। প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হলে আর সংকট কোণ তার থেকে ছোট হতে হবে। এইভাবে সংকট কোণ তৈরি হয়। আর যদি আমরা ঘন মাধ্যমের এই আপতিত রশ্মিকে বা এই আপতন কোণকে আমরা সংকট কোণের থেকে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে দেখা যাবে কি যে সংকট কোণ তৈরি হওয়ার পরে আর যেটুকু বাড়াবো তা আর সংকট কোণের উপরে যাবে না, অর্থাৎ তখন আলোক রশ্মি নিশ্চয়ই একেবারে যে মাধ্যম থেকে প্রতিসরিত হচ্ছে সেই মাধ্যমে আবার ফিরে আসছে, তাই না? যে পানি মাধ্যম থেকে আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিসরিত হবে সেই প্রতিফলনের সূত্র অনুযায়ী সেই পানি মাধ্যমে আবার ফিরে চলে আসবে। এইটাকে বলা হলো তখন পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। বুঝতে পেরেছ ভাই? তাহলে তোমরা এই যে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, এই পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের একটা শর্ত হচ্ছে যে ঘন মাধ্যমের সংকট কোণ অপেক্ষা যখনই বড় কোণে আলোক রশ্মি আপতিত হয়ে অপার মাধ্যমে যাওয়ার চেষ্টা করবে তখন সেখানে না গিয়ে আবার সে পুনরায় সেই মাধ্যমে ফিরে আসবে। সংকট কোণ অপেক্ষা বড় কোণে আপতিত হলেই সেটা আবার প্রতিফলিত হবে আর প্রতিফলিত হবে না। এই প্রক্রিয়াকে বলা হয় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। তো তোমরা বাড়িতে গিয়ে এই ছবিটা দেখবা, এই ছবিটা দেখে দেখে নিজেরা চেষ্টা করবা যে কিভাবে এগুলো হয়, কিভাবে মাছের গভীরতা, মাছ ধোয়াতে গেলে কিভাবে মাছের গভীরতা আমরা নির্ণয় করতে পারবো, হ্যাঁ, কিভাবে পুকুরের নিচে যে শান কত নিচে আছে আমি যদি লাফ মারি, হ্যাঁ, তো সেটা আমার গায়ে লাগবে কিনা, হ্যাঁ, এইগুলো বিবেচনা করে যদি আমরা চলি তাহলে এই প্রতিসরণ নিয়ম অনুযায়ী আমরা সঠিকভাবে আমরা কাজকর্ম করতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না। এইটা তোমরা বাড়িতে গিয়ে একটু ভালো করে ছবি আঁকবা, বইতে ছবি আঁকবা, পরের ক্লাসে আমি দেখবো যে
তোমরা ছবি এঁকে এঁকে এটা বুঝতে পেরেছো কিনা আমার ছবি এঁকে দেখাবা, যে ছবিগুলো দেখালাম প্রতিসরণের নিয়মের সূত্র, তারপরে সংকট কোণ, পূর্ণপদ্ধতির প্রতিফলন, এইগুলো আমার ছবি এঁকে এনে দেখাবা। তো যা সবাই আমরা আজকে এই পর্যন্ত শেষ করি। সবাই সুস্থ থাকবা, আর যে স্বাস্থ্যসম্মত যে বিধিগুলো আছে সেইগুলো আমাদের সবাইকে মেনে চলতে হবে, এইটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যেন কখনো এলোমেলোভাবে চলাফেরা না করি, যেহেতু আমরা একটা সংকটময় মুহূর্তের ভিতরে আছি সবাই। তো ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকো সবাই।